রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ, 2 প্রকল্পে মিলছে $70 কোটি ঋণ এবং অনুদান। খেলাপি ঋণ পুনর্গঠনে বিশেষ সুযোগ, 10 বছরের জন্য করা যাবে পুনঃতফসিল, সুদ নির্ধারিত হবে সম্পর্কের ভিত্তিতে। মার্কিন H-1B ভিসা ফি বাড়ায় তোপের মুখে নরেন্দ্র মোদী, কূটনৈতিক ব্যর্থতা বলছেন বিরোধী রাজনীতিকরা, বিপাকে মাইক্রোসফট, মেটা এবং গুগল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। আশ্রয় নেয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে অবকাঠামো এবং সেবা খাতে চাপ তৈরি হয়েছে, তা মোকাবেলায় বিশ্বব্যাংক আবারও এগিয়ে এসেছে। $70 কোটি ঋণ এবং অনুদানে গ্রহণ করেছে 2টি প্রকল্প। সকালে এক সেমিনারে এসব তথ্য জানানো হয়েছে। 2017 সালে রোহিঙ্গারা আসার পরপর $59 কোটি অনুদান দেয় বিশ্বব্যাংক। এই অর্থে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো, নারী এবং শিশু সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মতো জরুরি খাতে সহায়তা দেওয়া হয়। 6টি প্রকল্পে $100 কোটি বেশি অর্থায়ন করা হয়েছে। একই ধারাবাহিকতায় নতুন করে আরও $70 কোটি প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক, যার মাধ্যমে রোহিঙ্গা এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য জীবনমান উন্নয়ন, মৌলিক সেবা এবং জলবায়ু এবং দুর্যোগ সহনশীলতা গড়ে তোলা হবে। এসব প্রকল্প চলবে 2028 সালের জুন পর্যন্ত। হোস্ট কমিউনিটি ও রোহিঙ্গা জনগণের জন্য মৌলিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা জোরদার করা হবে। জলবায়ু ও দুর্যোগ সহনশীল অবকাঠামো, বহুমুখী আশ্রয় কেন্দ্র, সড়ক ও সেতু পুনর্বাসন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণ, পরিবেশগত মূল্যায়ন, দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি ও উন্নত মনিটরিং ব্যবস্থা রাখা হচ্ছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন। তৌহিদ, এই 2 প্রকল্পে আসলে কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে একটু জানাবেন। স্মৃতি, এই যে প্রকল্পের কথা আপনি বললেন, $70 কোটি যে প্রতিশ্রুতি, এটি কি আসলে প্রতিশ্রুতি বলা যায় কিনা বোঝা যাচ্ছে না, কারণ আমরা যদি স্পষ্ট করেই দেখতে পাচ্ছি এই প্রতিশ্রুতির পরের যে ধাপগুলো, অর্থাৎ এটি যে অর্থায়নটি পাওয়া যাচ্ছে এটি কিন্তু একরকম নিশ্চিতই। যেটি বলা হচ্ছে যে এর আগে যে $59 কোটি রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংক অনুদান হিসেবে দিয়েছে এবং এখনকার যে $70 কোটি, এটি অবশ্য পুরোটি অনুদান নয়। রোহিঙ্গাদের জন্য শুধুমাত্র যে অর্থগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করা হবে সেটি অনুদান হবে, কিন্তু সরকারের যে অন্যান্য অনুষঙ্গ রয়েছে এই প্রকল্পের আওতায় সেগুলো কিন্তু ঋণ আকারে আসবে। এই ব্রেকডাউনটা আমরা এখনও পাইনি, কিন্তু এটিতে ঋণ এবং অনুদানের এক ধরনের মিশ্রণ রয়েছে। এবং এই উদ্যোগটি আমরা দেখতে পেয়েছি যে 10 লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা রয়েছে কক্সবাজার এবং ভাসানচরে, তাদের জন্য মূলত ব্যয় করা হবে এবং বলা হচ্ছে যে তাদের যে মূলত বিভিন্ন ধরনের যে মৌলিক সুবিধা সেগুলো আসলে নিশ্চিত করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাদেরকে আসলে জলবায়ু সহনশীল যে স্থাপনা সেখানে রাখার এক ধরনের উদ্যোগ কিন্তু অনেক আগে থেকে নেওয়া হয়েছে, সেটি এখন আরেকটু জোরদার করা হবে বলে তারা জানানো হয়েছে। এর বাইরে 6.5 লাখ মানুষ আসলে এখন স্যানিটেশন, হাইজিন বা বিভিন্ন ধরনের জীবাণু প্রতিরোধের যে ক্ষেত্রে যে ধরনের উদ্যোগগুলো রয়েছে সেটি পাবে। এর বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেতু নির্মাণের উদ্যোগ রয়েছে, সড়ক নির্মাণের উদ্যোগ রয়েছে, বাতি বসানোর উদ্যোগ রয়েছে এবং এমনকি বিদ্যুৎ কাঠামো এবং যোগাযোগ কাঠামো যাতে আরেকটু সহজ করা যায় সেই ধরনের উদ্যোগও কিন্তু রয়েছে। বিশ্বব্যাংক আজকে এই টেকনিক্যাল যে সেশন সেখানে যেটি বলছে যে হেল্প এবং EMCRP 2টি প্রকল্পের মাধ্যমে আসলে সরকারের বিভিন্ন যারা সংশ্লিষ্ট রয়েছে, যাদেরকে স্টেক হোল্ডার বলা হয়, তাদের সাথে বিশ্বব্যাংকের যারা বিশেষজ্ঞ তাদের এক ধরনের আলোচনা হচ্ছে এবং এই আলোচনার ফলে আসলে প্রকল্পের ছোটোখাটো যেসব দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু বিস্তারিত আলোচনা আজকে দিনভরই করবেন এবং এই আলোচনার পরে তারা আসলে চুক্তির মূল জায়গাগুলোতে তারা কিন্তু আসলে একমত হবেন যে কোনটি করা যাবে, কোনটি করা যাবে না। আজকে এখানে বিশ্বব্যাংকের যিনি আবাসিক পরিচালক তিনি এসে যেটি বলেছেন যে এই অর্থায়নের যে প্রক্রিয়া সেটি আসলে তারা সামনের দিকে আরেকটু ধরে রাখতে চান, এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আবার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কিন্তু বলেছেন যে তিনি স্বীকার করেছেন যে সরকারের বিভিন্ন দপ্তরের ভিতরে এক ধরনের কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতা এখনও রয়েছে, সেটি দূর করতে পারলে যে আসলে এই অর্থায়নের প্রক্রিয়াগুলো আরেকটু সহজ হবে সেটিও কিন্তু তারা বলেছেন। সব মিলে এখন আজকে সারাদিনই আলোচনা চলবে এবং সারাদিন আলোচনার পরে আসলে এই প্রকল্পের সার্বিক দিক কি সেটি আসলে জানা যাবে। এখন পর্যন্ত এতটুকুই। স্মৃতি, সেই আলোচনার আপডেট নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ। খেলাপি ঋণ পুনঃতফসিল এবং পুনর্গঠনে
বিশেষ সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মোট ঋণের মাত্র 2% টাকা জমা দিয়ে 10 বছরের জন্য পুনঃ তফসিল করা যাবে। কিস্তি এবং সুদের হার নির্ধারিত হবে গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে। বাংলাদেশ ব্যাংক বলছে যে নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সুবিধা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও এর সুফল নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। রাজনৈতিক প্রতিহিংসা, সহিংসতা, করোনা এবং ডলার বাজারে অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমাজ ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় পরিণত হয়েছে খেলাপি গ্রাহকে। নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত এসব উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোট খেলাপির 2% টাকা জমা নিয়ে 10 বছরের জন্য ঋণ পুনর্গঠন করতে পারবে ব্যাংক। এ সুবিধা পেতে 31 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে গ্রাহককে, আর 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে আবেদন। আগে খেলাপি ঋণ নবায়ন করেনি এমন গ্রাহককে অগ্রাধিকার দিতে হবে। তবে এ উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের। আমাকে স্পেশালি ফ্রাস্ট্রেটেড করে, আসলে এইগুলো তো কোনো ব্যাংকিং পলিসি হতে পারে না। তার লোনগুলোকে ওরা রেগুলারাইজ করে নেয়, করে তখন অন্য ব্যাংক থেকে আরও বেশি ঋণ নিয়ে নেয়, কারণ তখন তো সে রেগুলার বড়োয়ার। এর ফলে আমার মনে হয় আসলে খেলাপি ঋণ আরও উৎসাহিত হবে। খেলাপি ঋণ এর ফলে আসলে কমবে না, এর ফলে খেলাপিরা মানে আপনার কি বলে মোটিভেটেড হবে না টু রিপে দ্য ব্যাংক লোন, এর ফলে বরঞ্চ খেলাপি ঋণ আরও উৎসাহিত হবে। ঢালাওভাবে ঋণ পুনর্গঠনের সুবিধা দেওয়ার বিপক্ষে বিশ্লেষকরা বলছেন, প্রভাবশালী ব্যবসায়ীরাই এ সুবিধা বেশি পেয়ে থাকেন। এবার প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। এটা ঢালাওভাবে না দিয়ে যারা নাকি অনিচ্ছাকৃত খেলাপি, যারা নাকি ম্যাক্রো ইকোনমিক রিজনসের জন্য খেলাপি হয়ে গেছে, যারা নাকি র মেটেরিয়াল পায়নি বাজারে, কোভিডের মতো প্রবলেমের জন্য যারা অনিচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে, তাদেরকে এই ধরনের সুবিধা দেওয়া যেতে পারে, তাই না? তাদেরকে এই ধরনের সুবিধা দেওয়ার ফলে কি হবে, তারা তখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। কিন্তু যারা ইচ্ছাকৃত খেলাপি, সে তো টাকা নিয়েছেই না দেওয়ার জন্য, তো তাকে আপনি যত বেশি সুবিধা দেন সে তো তত বেশি আবার মানে এক্সপ্লয়েট করবে। বাংলাদেশ ব্যাংক বলছে, খেলাপি ঋণ পুনর্গঠনের ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকের হাতে ছেড়ে দেওয়া হলেও কারা এ সুবিধা পাবে তা ঠিক করে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃত খেলাপিরা কোনোভাবেই ঋণ পুনর্গঠনের সুযোগ পাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণগুলোকে পুনর্গঠন করবে সে বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটার মাধ্যমে আমরা আশা করছি যে এই ব্যবসায়ীরা সুফল পাবেন এবং যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা কখনোই ঋণ খেলাপি ছিল না বা তারা বিভিন্ন অনিয়ন্ত্রিত ঋণ খেলাপি হয়েছে, তারা আবার ব্যবসায় ফিরে আসতে পারবে এবং আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এতে আবেদন জমা পড়ে 1250-এর বেশি, যার বড় অংশই এখনও নিষ্পত্তি করা সম্ভব হয়নি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সংবাদ ভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনের নীতি নির্ধারকরা বলছেন যে সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকে মূলত এই অর্জন। তবে সবচেয়ে বড় অর্জন দর্শকের ভালোবাসা, এমন স্বীকৃতি বাড়ালো দর্শকদের প্রতি দায়বদ্ধতাও। সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড একটি আন্তর্জাতিক স্বীকৃতি। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশের সুপার ব্র্যান্ডগুলোকে ঘোষণা দেওয়া হয়। সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পায় যমুনা টেলিভিশন। অ্যাওয়ার্ড গ্রহণ করেন যমুনা গ্রুপের পরিচালক রোজালিন ইসলাম, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, সিএনই তৌহিদুল ইসলাম ও প্ল্যানিং অ্যান্ড অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকল। এমন অর্জনকে যমুনা টেলিভিশনের সঠিক সত্য সংবাদ প্রকাশের ধারাবাহিকতার ফল বলছেন সংশ্লিষ্টরা। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন। আপনারা তো দেখেছেন জুলাই আগস্টে যমুনা টিভির অবদানটা কি। যমুনা টিভি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং বলে থাকবে সবসময়। দুর্বার গতিতে এগিয়ে যাওয়া যমুনাকে আরও পথ চলতে হবে বলে মনে করেন টেলিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা। মানুষই যমুনা টেলিভিশন যে সেরা সেটা স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতিরই একটা পার্ট হচ্ছে আজকের এই সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড। আমরা মনে করি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পরে যমুনা টেলিভিশনের দায়বদ্ধতা আরও বাড়বে মানুষের কাছে। যমুনা টেলিভিশন আরও বেশি দায়বদ্ধ থেকে মানুষের জন্য কাজ করবে, বাংলাদেশের জন্য কাজ করবে।
তবে সবার আগে দর্শকের ভালোবাসাই যমুনার প্রধান অর্জন। এখন ইন্টারন্যাশনালি যখন সুপার ব্র্যান্ডস বলছে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও যে যমুনা টেলিভিশন ইজ এ বিগ ব্র্যান্ড, সো এটা আমাদেরকে নিশ্চয়ই আরেক ধাপ এগিয়ে দিবে এবং আমাদের দায়িত্ব কর্তব্য আরও বেশি সুন্দরভাবে সুচারুভাবে করতে আমরা আরও অনুপ্রাণিত হব। আমাদের সবচেয়ে বড় যে প্রাপ্তি দর্শকের ভালোবাসা, সেটা আমরা প্রতিদিন পেয়ে যাচ্ছি এবং দর্শকের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদেরকে আরও ভালোবাসা দিবে এবং আমাদেরকে আরও জবাবদিহিতার মধ্যে রাখবে। সংবাদ মাধ্যম কিন্তু জনগণের জবাবদিহিতার মধ্যে থাকতে পছন্দ করে এবং আমরা যমুনা টেলিভিশন প্রতিনিয়ত জবাবদিহিতা করি এক জায়গায়, সেটা আমাদের দর্শক, সেটা বাংলাদেশের জনগণ। এ বছর নানা ক্যাটাগরিতে পরবর্তী 2 বছরের জন্য 49টি ব্রাঞ্চকে স্বীকৃতি দিল সুপার ব্র্যান্ড। ফ্যান ক্যাটাগরিতে যমুনা গ্রুপের যমুনা ফ্যানও পেয়েছে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড। যমুনা ফ্যানের যাত্রা শুরু হয় 1974 সাল থেকে। যমুনা ফ্যান জনগণের আস্থা এবং ভালোবাসার জন্য আজকে অর্জন করেছে। আয়োজকরা জানান সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এই পুরস্কারের মূল লক্ষ্য। লন্ডন ভিত্তিক বহুজাতিক সংস্থা সুপার ব্র্যান্ডস বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে স্মরণ করিয়ে দেয় বিশ্বের মাঝে নিজ দেশকে তুলে ধরতে হবে সবার আগে। এগিয়ে যাওয়ার পথকে সুগম করতে হবে সেবা ও ভালোবাসায়। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার আমরা একটু পেঁয়াজের বাজার ঘুরে আসতে চাই। পেঁয়াজের বাজারে পর্যালোচনা করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। আমরা সেই পরিস্থিতি জেনে নেব। আমরা যেতে চাই এই মুহূর্তে পাবনাতে। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার। কলিট, এই বাজারে আসলে পেঁয়াজের যোগান কেমন দেখতে পাচ্ছেন এবং দাম নিয়ে চাষি বা ক্রেতা যারা আছেন তারা কি বলছেন? স্মৃতি, আমি এই মুহূর্তে রয়েছি পেঁয়াজের যে ভান্ডার সেই সুজানগর উপজেলায়। আজকে হাট এখন প্রায় শেষ নাগাদ, তবে এখনও শেষ হলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যে পেঁয়াজগুলো যাবে সেই পেঁয়াজগুলোকে এখন প্রস্তুত করা হচ্ছে সেই নিয়ে যাবার জন্য। আর দামের বিষয়ে যদি বলি, দাম আজকে যে পেঁয়াজের দর রয়েছে সেটি 2400 থেকে 2500 টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে। তবে কৃষকরা বলছে যে তাদেররা যে দাম পাচ্ছে এই দামে তাদের অনেকটাই লোকসান হচ্ছে, কারণ এই পেঁয়াজটি যত উঠেছে তারপরে মানে আসলে দীর্ঘদিন থাকায় এটি এক মনে দেখা যাচ্ছে 20 কেজি মতো বা 10 কেজির মতো যেটি কমে যাওয়া, সেটি কমে যাওয়ায় তাদের কিন্তু এখন যে দাম সেই দামে লোকসান হচ্ছে। তবে ক্রেতারা যারা রয়েছে, ক্রেতারা বলছে যে দাম মোটামুটি ঠিক আছে, তবে বিক্রেতা যারা কৃষক পর্যায়ে রয়েছে তারা বলছে তারা লোকসানের মধ্যে পড়েছে এই দামে। তবে আরেকটি আশার কথা হলো যে আর প্রায় 15 থেকে 20 দিনের মধ্যেই যে আগাম জাতের যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজটি কিন্তু বপন শুরু হবে এবং 2 মাসের মধ্যে যেটি মুড়ি কাটা পেঁয়াজ বলি সেই পেঁয়াজটি বাজারে উঠবে। স্মৃতি, কলিট, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুরে আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সেখানকার ফসলি মাঠ, বাড়িঘর এবং সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1500 মতো হেক্টর জমির রোপা আমন। পাশাপাশি তলিয়ে গেছে 200 হেক্টর জমির সবজি ক্ষেত। অর্থ সংকটে নতুন করে আবাদের সামর্থ্য নেই অনেক কৃষকের। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা সেখানকার একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল সেখানে আছেন। উজ্জ্বল, এই যে পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ফসলের ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু জানাবেন বিস্তারিত। স্মৃতি, আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি, বিশেষ করে ফসলের। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঝিনাইগাতির হাতিবান্ধা ইউনিয়নের ঘাগরা কোনাপাড়া যে গ্রাম, সেই গ্রামে আপনি আমার পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু ফসলি জমি। এই জমি এখানে এই একটি এলাকাতেই প্রায় 1.5 শতাধিক জমি কিন্তু আমনের ফসল পানির নিচে এখনো আছে। এখানকার কৃষক আমাকে যতটুকু জানিয়েছে পানি কিন্তু খুব ধীর গতিতে নামছে এবং তারা বলছে যেভাবে এই পানিগুলো গত 3 দিন যাবৎ ফসলগুলো ডুবে আছে, এই ফসলগুলো কিন্তু আর কোনো কাজে আসবে না। এবং এই এখন এই যে এই সময়ে কিন্তু ধানের বীজ বা চারারও কোনো লাগানোর কোনো অবস্থা নেই, যে এই ক্ষেতগুলো একদমই পচে গিয়েছে। এবং কৃষক যেটি জানিয়েছে যে তারা খুবই ক্ষতির মুখে পড়েছে। আমরা যতটুকু খোঁজ নিয়েছি কৃষি অধিদপ্তরে,
তারা আমাদেরকে জানিয়েছে প্রায় 1500 হেক্টর এমন ধান কিন্তু এখনো নিমজ্জিত হয়ে আছে। আসলে এই ধান আসলে কৃষক ঘরে তুলতে পারবে কিনা এমন কোনোই নেই। তবে স্মৃতি একটি বিষয় আপনাকে বলে রাখি যে প্রতি বছরই কিন্তু এই ঝিনাইগাতি অঞ্চলে এই পাহাড়ি ঢলে সর্বোচ্চ ক্ষতি এবং এই সমস্ত দায়ভার কিন্তু কৃষকের ঘাড়েই চলে যায়। এখন যদি সরকার থেকে তাদের কোনো প্রণোদনার ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তারা অনেকটাই ক্ষতির মুখে পড়বে। স্মৃতি। আদিল, অনেক ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্র দক্ষ কর্মী নিয়োগের ভিসা H-1B এর ফি $1 লাখ নির্ধারণ করায় নিজ দেশে তোপের মুখে পড়েছে মোদী সরকার। মূলত এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী কিন্তু ভারত। গত বছর মোট H-1B ভিসার 71% পেয়েছে এই দেশটির নাগরিকেরা। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলছে বিরোধী দলগুলো। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে দুর্বল প্রধানমন্ত্রী আখ্যা দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগের ভিসা H-1B এর জন্য এখন থেকে প্রতি বছর গুনতে হবে $1 লাখ, যা এতদিন ছিল সর্বোচ্চ $1,500 পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয়রা। 2004 সালের পর থেকে এ পর্যন্ত প্রতি বছর 85,000 বিদেশিকে এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেওয়া হয়, যার বড় অংশই ভারতীয়। গত বছর H-1B ভিসার 71% পেয়েছে ভারতের নাগরিকরা। এখন H-1B ভিসার জন্য প্রতি বছর ফি হিসেবে গুনতে হবে ভারতীয় মুদ্রায় 88 লাখ রুপির বেশি। বিশ্বের সব দেশের জন্য দক্ষ কর্মী নিয়োগের ভিসা ফি বাড়ানো হলেও ভারতের বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের অভিযোগ, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই নয়াদিল্লিকে চাপে ফেলতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। মোদীকে দুর্বল আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যদি আপনি প্রেক্ষাপট খেয়াল করেন তবে দেখতে পাবেন পাকিস্তানের প্ররোচনায় আমেরিকার যুদ্ধবিরতি ঘোষণা, হোয়াইট হাউসে পাকিস্তানি সেনা প্রধানকে সংবর্ধনা, পরে শুল্কারোপ এবং সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন, সবকিছুই হয়েছে নিয়মতান্ত্রিকভাবে। আমেরিকা ইচ্ছাকৃতভাবে ভারতের প্রতি যুদ্ধাপরাধী আচরণ করছে এবং এটি দুই দেশের সম্পর্কের জন্য শুভ লক্ষণ নয়। ট্রাম্পের সাথে মোদির বন্ধুত্বের চড়া মূল্য দিতে হচ্ছে ভারতকে। 71% H-1B ভিসা ভারতীয়রা পায়। কাজেই এই সিদ্ধান্ত আমাদের জন্য উদ্বেগজনক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতীয়রা ছাড়াও ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে পড়বে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপ কোম্পানি। এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামাজন, টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপেল, গুগলের মতো জায়ান্টরাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।